১৯৭১ সালের ২৫শে মার্চ ঢাকা শহরের উপর নেমে এসেছিল এক ভয়ানক কালো রাত। পাকিস্তান সেনাবাহিনী সেদিন শুরু করে একটা পরিকল্পিত গণহত্যা, যার কোডনেম ছিল অপারেশন সার্চলাইট। আজ আমরা ঠিক সেই রাতের ঘটনাগুলোই আরেকটু কাছ থেকে দেখব, জানব কিভাবে একটা ঠান্ডা মাথার পরিকল্পনা থেকে শুরু হয়ে এক ভয়াল হত্যাযজ্ঞের রূপ নিয়েছিল সেই রাত। একজন প্রত্যক্ষদর্শীর বলা এই কথাগুলো আমার মনে হয় এর চেয়ে ভালোভাবে সেই রাতের ভয়াবহতাকে আর কিছু দিয়ে বোঝানো সম্ভব না। শুধু এই একটা বাক্যই আমাদের বলে দেয় যে আমরা ঠিক কতটা নৃশংস একটা সময়ের কথা বলতে যাচ্ছি। আমাদের আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই অভিযানের নিখুঁত একটা পরিকল্পনা করা হয়েছিল। তারপর দেখব শহরকে অন্ধকারে ডুবিয়ে কিভাবে আক্রমণটা শুরু হলো। সাধারণ মানুষ যখন প্রতিরোধ করতে চাইল তখন কি ঘটল, জ্ঞানচর্চার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন তাদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল, আর বাঙালি সশস্ত্র ইউনিটগুলোকেই বা কিভাবে নিষ্ক্রিয় করা হলো। সবশেষে ভোরের আলোয় সেই বিধ্বস্ত ঢাকা দেখতে কেমন ছিল সেটাও আমরা জানব। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। আমরা কথা বলবো সেই হিমশীতল আর অত্যন্ত গোছানো পরিকল্পনাটা নিয়ে। মজার ব্যাপার হলো, এই পরিকল্পনাটা এমন একটা সময়ে চূড়ান্ত করা হচ্ছিল যখন লোক দেখানো রাজনৈতিক আলোচনার নাটক কিন্তু ঠিকই চলছিল। তো এই অপারেশন সার্চলাইট আসলে কি ছিল? সোজা কথায় এটা ছিল একটা মিলিটারি প্ল্যান। মেজর জেনারেল রাও ফরমান আলী আর খাদিম হোসেন রাজা এর মূল নকশাটা তৈরি করেন, আর মার্চের ২০ তারিখে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এটা অনুমোদন করেন। এর উদ্দেশ্য কিন্তু শুধু একটা আন্দোলন থামানো ছিল না, বরং বাঙালির আত্মপরিচয়ের যে মূল ভিত্তি সেখানে গিয়ে আঘাত করাটাই ছিল আসল লক্ষ্য। এই ধাপগুলো একবার দেখুন, কি নিখুঁত একটা ছক, তাই না? লক্ষ্য ছিল একটাই, মাত্র এক রাতের মধ্যেই পুরো আন্দোলনের শিরদাঁড়াটা ভেঙে দিতে হবে। আন্দোলনকে নেতৃত্বহীন, শক্তিহীন আর একদম বিচ্ছিন্ন করে ফেলতে হবে। কাগজে কলমে তো পরিকল্পনাটা দেখা হলো, কিন্তু বাস্তবে যখন এই পরিকল্পনাটা ঢাকার রাস্তায় নেমে এলো তখন এর চেহারাটা কতটা ভয়ঙ্কর ছিল। চলুন ২৫শে মার্চের সেই সন্ধ্যায় ফিরে যাই, যখন ঢাকার বাতাসে ধীরে ধীরে বারুদের গন্ধ ছড়াচ্ছিল। এই টাইমলাইনটা দেখুন, শহরের বুকে যেন কাউন্টডাউন চলছিল। প্রথমে প্রেসিডেন্ট চুপিসারে ঢাকা ছাড়লেন, তারপর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসতে শুরু করল সাঁজোয়া যানের সারি, আর সব শেষে ঠিক রাত 11:30টায় পুরো শহরটা যেন বোবা হয়ে গেল, বাইরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন। সেনাবাহিনী যখন ট্যাঙ্ক আর ভারী অস্ত্র নিয়ে রাস্তায় নামল, তারা কিন্তু একদম ফাঁকা রাস্তা পায়নি। সাধারণ মানুষ, তারা তাদের যা কিছু ছিল, হাতের কাছে যা পেয়েছে তাই নিয়েই রাস্তায় নেমে এসেছিল একটা মরিয়া প্রতিরোধ গড়ে তোলার জন্য। এখানে দুইটা ছবি পাশাপাশি রাখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে সাধারণ মানুষের গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা ব্যারিকেড আর জয় বাংলা স্লোগান, আর অন্যদিকে সেনাবাহিনীর ওয়্যারলেসে ভেসে আসা ঠান্ডা মাথার নির্দেশ, ব্যারিকেড দেখলেই গুলি চালাও। ফার্মগেটের এই ঘটনাই আসলে পুরো রাতের একটা ছোট্ট সংস্করণ ছিল। রাত তখন প্রায় ১টা। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে কমান্ডো হামলা হয়। তাকে গ্রেফতার করার পর ওয়্যারলেসে এই সাংকেতিক বার্তাটা যায়, বড় পাখি খাঁচায়, অন্যরা বাসায় নেই। এটা শুধু একটা কোড ছিল না, ছিল একটা ঘোষণা যে আন্দোলনের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় প্রতীক এখন তাদের নিয়ন্ত্রণে। অপারেশনের অন্যান্য টার্গেটগুলো ছিল কৌশলগত, মানে মিলিটারি বা রাজনৈতিক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানকার আক্রমণটা ছিল পুরোপুরি আদর্শের ওপর, কারণ এটা ছিল মুক্তচিন্তার কেন্দ্র, প্রতিবাদের সূতিকাগার। তাই এই জায়গাটাকে বধ্যভূমিতে পরিণত করাটা ছিল তাদের পরিকল্পনার একটা জরুরি অংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অফিসিয়াল হিসেবেই প্রায় ২০০-র বেশি শহীদের কথা বলা হয়েছে, যদিও অনেক গবেষক আর প্রত্যক্ষদর্শীর মতে সংখ্যাটা ৩০০-র কাছাকাছি বা তারও বেশি ছিল। সংখ্যা যাই হোক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সেখানে একটা পরিকল্পিত গণহত্যাই চালানো হয়েছিল। তারা কিন্তু এলোপাথারি হামলা চালায়নি। এই তালিকাটা দেখলেই বোঝা যায় তাদের টার্গেটগুলো কতটা নির্দিষ্ট ছিল। ইকবাল হল, কারণ ওটা ছিল ছাত্র আন্দোলনের প্রাণকেন্দ্র। জগন্নাথ হল, কারণ সেখানকার সংখ্যালঘু ছাত্রদের টার্গেট করা হয়েছিল। আর রকেট লঞ্চার, মর্টরের মতো ভারী অস্ত্রের ব্যবহার এটাই বলে দেয় যে তাদের উদ্দেশ্য দখল করা ছিল না, ছিল পুরোপুরি ধ্বংস করে দেওয়া। ড নুরুলুল্লাহর এই বর্ণনাটা শুনুন। এটা কোনো যুদ্ধক্ষেত্রের বিবরণ না, একটা ইউনিভার্সিটির হলের ভেতরের দৃশ্য,
যেখানে ছাত্র আর শিক্ষকদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছিল। এই কথাগুলোই বুঝিয়ে দেয় কতটা ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ব্যাপারটা একবার ভাবুন, একদিকে ইউনিভার্সিটিতে সাধারণ মানুষের মহল্লায় হত্যাকাণ্ড চলছে, আর ঠিক একই সময়ে সমানতালে আরেকটা অভিযান চলছে বাঙালি সশস্ত্র ইউনিটগুলোর ওপর। প্ল্যানটা ছিল একদম পরিষ্কার, কোনো দিক থেকে যেন কোনো সংগঠিত প্রতিরোধ গড়ে উঠতে না পারে। এই টেবিলটা দুটো ভিন্ন চিত্র আমাদের সামনে তুলে ধরে। রাজারবাগে পুলিশ সদস্যরা তাদের সাধারণ 303 রাইফেল নিয়েই শেষ পর্যন্ত লড়েছিলেন। অন্যদিকে পিলখানায় বিশ্বাসঘাতকতার কারণে বাঙালি ইপিআর সদস্যরা সেভাবে প্রতিরোধের সুযোগই পায়নি। কিন্তু দুই ক্ষেত্রেই ফলাফল ছিল একই, বাঙালি সশস্ত্র বাহিনীর নির্মম দমন আর শত শত মৃত্যু। রক্তে ভেজা লম্বা একটা রাত শেষ হল। ২৬শে মার্চের ভোরের আলো যখন ঢাকায় পড়ল, তখন শহরটার চেহারা ছিল পুরোপুরি অন্যরকম। এটা যেন আগের রাতে সেই কোলাহলপূর্ণ ঢাকা ছিল না, বরং ছিল ভস্ম আর লাশের এক নগরী। সেনাবাহিনীর চোখে অপারেশনটা ছিল ১০০% সফল। তাদের রিপোর্টে বলা হলো ঢাকা এখন শান্ত, কিন্তু সেই শান্তিটা ছিল আসলে শ্মশানের নীরবতা। শহরে বেরোনোর সব পথ, যেমন কমলাপুর স্টেশন বা সদরঘাট, সব বন্ধ করে দেওয়া হয়েছিল, আর বিদেশি সাংবাদিকদের হোটেলে আটকে রেখে নিশ্চিত করা হয়েছিল যেন এই গণহত্যার কোনো খবর বাইরে যেতে না পারে। আর পাকিস্তানি শাসকদের মানসিকতার সবচেয়ে বড় প্রমাণ হল জুলফিকার আলী ভুট্টোর এই কথাটা। ঢাকা যখন পুড়ছে, লাশের স্তূপ বাড়ছে, তখন তার কাছে মনে হয়েছে পাকিস্তান রক্ষা পেয়েছে। অর্থাৎ তাদের কাছে এই হত্যাযজ্ঞ ছিল দেশকে বাঁচানোর একটা উপায় মাত্র। এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে, যে ভয়ঙ্কর রাতটা ডিজাইন করা হয়েছিল একটা দেশকে টিকিয়ে রাখার জন্য, সেই রাতটাই কি করে একটা নতুন দেশের জন্মের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ালো। অপারেশন সার্চলাইট আসলে পাকিস্তানকে রক্ষা করতে পারেনি, বরং একটা নতুন জাতি, বাংলাদেশের জন্মের পথটাকেই